Today I want to discuss about the principle of management of bone tumors. লাস্ট ক্লাসে আমরা যে ইয়েগুলো আলোচনা করছিলাম বোন টিউমারের মানে ডায়াগনোসিস কিভাবে করতে হয়, তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ বোন টিউমার্স। তো এখন আমরা বোন টিউমারের ম্যানেজমেন্ট করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্টেজিং করা। আবু তো ঘরে আসছিল, স্টেজিং ফার্স্ট অফ অল আমাদের স্টেজিং করতে হবে, বোন টিউমার স্টেজিং করতে হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ, তো এখন আমরা স্টেজিং হচ্ছে দুই ভাবে করব। একটা হচ্ছে মানে তোমার বিনাইন বোন টিউমারের জন্য একটা স্টেজিং, আর ম্যালিগনেন্ট বা সার্কোমার জন্য একটা স্টেজিং আমরা করি। তো বিনাইন বোন টিউমারের যে স্টেজিং যেটা আমরা করি এটা হচ্ছে লেটেন্ট, অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ, এই তিনটা ভাগে আমরা বিনাইন বোন টিউমারকে সাধারণত ভাগ করি। লেটেন্ট হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে, গ্রোস স্লোলি এন্ড দেন স্টপস এবং রিমেইনস স্ট্যাটিক অর হিলস স্পন্টেনিয়াসলি, যেমন অস্টিওয়েড অস্টিওমা। এই ধরনের বোন টিউমার যে বিনাইন বোন টিউমার গুলো, এটা খুব স্লো গ্রোয়িং এবং এটা স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায় বা যেরকম স্ট্যাটিকই থাকে, এটার জন্য উইদাউট ট্রিটমেন্ট, এটার কোনো ট্রিটমেন্টও লাগে না, লেটেন্ট টিউমার যেগুলা। আর অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে কোনগুলা, আমরা প্রোগ্রেসিভ গ্রোথ যেটার হবে বাট লিমিটেড বাই ন্যাচারাল ব্যারিয়ার্স, যেমন কার্টিলেজ, যেমন জয়েন্ট কার্টিলেজ যদি থাকে, ওই কার্টিলেজকে এটা পায়ার্স করতে পারবে না, ওইটা নট সেলফ লিমিটিং, এটা মানে নিজে নিজে ভালো হবে না, টেন্ডেন্সি টু রিকার, এটা আবার হবে, তুমি একবার ট্রিটমেন্ট করলে আবার হতে পারে, যেমন অ্যানোরমাল বোন সিস্ট। থার্ড ওয়ান হচ্ছে মোস্ট অ্যাগ্রেসিভ, বিনাইনের ভিতরেও আবার অ্যাগ্রেসিভ, যেটা এটা ম্যালিগনেন্ট লাইক, মানে এটা তোমার বিহেভ করে। আমরা এটার ভিতরে পাই, আমরা এটা জায়ান্ট সেল টিউমার গুলা বিশেষ করে এরকম ভাবে বিহেভ করতে পারে, যে গ্রোথ নট লিমিটেড বাই ন্যাচারাল ব্যারিয়ার। যেমন আমরা জানি যে জায়ান্ট সেল টিউমার যেটা, এটা হচ্ছে তোমার মেটাফাইসিস গ্রোথ এন্ডে হয়, এবং এটা ওই যে মানে কার্টিলেজ যে ব্যারিয়ার বা তোমার এপিফাইসিয়াল প্লেট যেটা থাকে, এই প্লেটকে কিন্তু এটা পায়ার্স করে জয়েন্টের ভিতরে চলে যায়, এত অ্যাগ্রেসিভ এটা, এবং রিকার করে অলওয়েজ জায়ান্ট সেল টিউমার। এটা হচ্ছে তোমার বিনাইন টিউমারের স্টেজিং। আর আরেকটা আমরা স্টেজিং করি, এটা হচ্ছে তোমার ম্যালিগনেন্ট টিউমারে আমরা একটা স্টেজিং করি। ম্যালিগনেন্ট টিউমার সাধারণত গ্রেড হয় হচ্ছে লো গ্রেড, হাই গ্রেড, এবং আরেকটা ইয়ে থাকে যেটা মেটাস্টেসিস করে। এই তিন ক্রাইটেরিয়াটা আমরাকে ডিভাইড করতে পারি। তো সার্জিক্যাল স্টেজিং এর মানে 1A যেটা 1A এবং 1B, এটা হচ্ছে লো গ্রেড। 1A হচ্ছে ইন্ট্রাকম্পার্টমেন্টাল, নো মেটাস্টেসিস। 1B লো গ্রেড বাট এক্সট্রা কম্পার্টমেন্টাল, নো মেটাস্টেসিস। ইন্ট্রা আর এক্সট্রা কম্পার্টমেন্টাল বলতে বোঝাচ্ছে যে টিউমারটা কোনো একটা কম্পার্টমেন্টের ভিতরে কনফাইন থাকবে, আর যখন আলাদা একটা কম্পার্টমেন্ট ইনভলভ করবে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় এক্সট্রা কম্পার্টমেন্টাল। যেমন আমার যে মাসল এর ভিতরে বা বোনসের ভিতরে যে টিউমারটা হচ্ছে, এটা যদি মাসল কম্পার্টমেন্টে চলে আসে তো এটা এক্সট্রা কম্পার্টমেন্টাল হয়ে যাবে। শুধু বোনের ভিতরে যদি কনফাইন থাকে তো ইন্টার কম্পার্টমেন্টাল। তো যে স্টেজ 1 যেটা, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, এ এবং বি। আচ্ছা, এবার স্টেজ 2, এটা হচ্ছে হাই গ্রেড, এটার ভিতরে এ এবং বি আছে। এ হচ্ছে ইন্ট্রা কম্পার্টমেন্টাল, বি হচ্ছে এক্সট্রা কম্পার্টমেন্টাল, আর এটার কোনো মেটাস্টেসিস হয় না। আর স্টেজ 3, এটার ভিতরে দুইটা তোমার ভাগ আছে। এটা হচ্ছে একটা হচ্ছে স্টেজ 3A, এটা হচ্ছে ইন্ট্রা হতে পারে, এক্সট্রা হতে পারে, কিন্তু মেটাস্টেসিস থাকবে মাস্ট। স্টেজ 3B, এটা হচ্ছে হাই গ্রেড, এটাও এখানে অবশ্য এ ভুল হয়ে গেছে আসলে লেখাটা, এটা হবে বি, হাই গ্রেড, এবং এটা তোমার ইন্ট্রা বা এক্সট্রা কম্পার্টমেন্টাল। ফার্স্ট অফ অল আমরা এটা ইয়ে করব, মানে আমাদের স্টেজিংটা করতে হবে ম্যানেজমেন্টের জন্য। নাও
3A করতে হবে, low এটা grade? কিন্তু একা অর্থোপেডিক্স একা কিন্তু অর্থোপেডিক্স এর কোনো মানে ট্রিটমেন্টের বিষয় না, কিন্তু অ্যাকচুয়ালি বোন টিউমার গুলা অ্যাপ্রোচ হচ্ছে সবসময় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এই জায়গায় অর্থোপেডিক সার্জন, তোমার রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, অনেক মানে ইয়েগুলা ইনভলভমেন্ট থাকবে, অনেক ডিপার্টমেন্ট একটা বোন টিউমারের ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। তো এখন আসি, যদি টিউমারটা যদি বিনাইন হয় এবং অ্যাসিমটোমেটিক হয়, তো আমরা কিভাবে অ্যাপ্রোচটা করি? যদি ডায়াগনোসিস কনফার্ম থাকে বিয়ন্ড ডাউট, আমার একদম ডায়াগনোসিস কনফার্ম, তাহলে আমরা কিপ ইট অ্যালং, এটার জন্য তুমি কিছু নাও করতে পারো, ট্রিটমেন্ট না করলেও কিন্তু কোনো ক্ষতি নাই। বাট ইফ দ্য অ্যাপিয়ারেন্স আর নট প্যাথোগনোমিক, মানে তোমার ডায়াগনোসিসটা তুমি কনফিউজিং, ডায়াগনোসিসটা তোমাকে কনফিউজ করতেছে, সেই ক্ষেত্রে তোমাকে বায়োপসি অ্যাডভাইস করতে হবে। বায়োপসি হতে পারে এক্সিশন বায়োপসি অথবা কিউরেট, যে কোনো একটা করে তোমাকে কনফার্ম করতে হবে। তাহলে বিনাইন অ্যাসিমটোমেটিক লিশন যদি আসে, দুইটা তরিকা, একটা হচ্ছে ফার্স্ট যদি এটা তোমার ডায়াগনোসিস কনফার্ম যে এটাই হবে, এবং এটাকে তুমি যদি ট্রিটমেন্ট নাও করো তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেখো যে না আমার ডায়াগনোসিস কনফার্ম না, তাহলে ওই ক্ষেত্রে বায়োপসি করতে হবে। কিভাবে? এক্সিশন বায়োপসি অথবা কিউরেটেস করবা। এটা গেল এক গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে বিনাইন বাট সিমটোমেটিক, সিমটম তৈরি করতেছে। আগেরটা কি ছিল? সিমটমলেস। কিন্তু এখন এটা বিনাইন কিন্তু সিমটম তৈরি করতেছে, অথবা এনলার্জিং টিউমার, আস্তে আস্তে বড় হচ্ছে টিউমারটা। সেই ক্ষেত্রে কি করা হয়? ডায়াগনোসিস তোমাকে কনফার্ম করতে হবে কিভাবে? বাই বায়োপসি, আইদার ইনসেশনাল অর এক্সিশনাল অথবা কিউরেটেস। এই বায়োপসির মাধ্যমে তোমাকে এটাকে মানে করতে হবে, কনফার্ম করতে হবে ডায়াগনোসিস, তারপরে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। নাও থার্ড অন সাসপেক্টেড ম্যালিগন্যান্ট টিউমার। এখন তুমি একটা যে বিনাইন অ্যাসিমটোমেটিক, বিনাইন সিমটোমেটিক এগুলা গেল, কিন্তু তুমি দেখলা যে না আমি সাসপেক্ট করতেছি এটা ম্যালিগন্যান্ট টিউমার, বোনসের টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। তখন কি করতে হবে? যদি তুমি এরকম সাসপেক্ট করো, তো দ্যাট পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ফর এক্সামিনেশন, ডিটেল এক্সামিনেশন, ইনভেস্টিগেশনস অ্যান্ড বায়োপসি টু এস্টাবলিশ এ ফার্ম ডায়াগনোসিস অ্যান্ড স্টেজিং। এই সমস্ত পেশেন্টকে তোমাকে হসপিটালে অ্যাডমিশন দিতে হবে, মাস্ট। যদি তুমি ম্যালিগন্যান্ট বোন টিউমার সাসপেক্ট করো। এবং কেন হসপিটাল অ্যাডমিশন? তাকে ডিটেল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করতে হবে, বেসলাইন সমস্ত ইনভেস্টিগেশন গুলা, তারপরে বায়োপসি, হ্যাঁ, সব কিছু করে স্টেজিং, ডায়াগনোসিস সব কনফার্ম করতে হবে। ভেরিয়াস ট্রিটমেন্ট অপশন ক্যান দেন বি ডিসকাস উইথ দ্য পেশেন্ট, দি প্যারেন্টস ইন দ্য কেস অফ ইয়াং চাইল্ড। তারপরে এই 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 ট্রিটমেন্ট মানে তোমার ডায়াগনোসিসটা এবং স্টেজিংটা কনফার্ম হওয়ার পরে ইমিডিয়েটলি তোমাকে পেশেন্টের সাথে একটা, যদি অ্যাডাল্ট হয় তার সাথে ডিসকাস করতে হবে, তাকে বলতে হবে, তাকে ডিটেলস তোমাকে বলে তার ট্রিটমেন্টের সমস্ত প্রোটোকল গুলো তাকে এক্সপ্লেন করতে হবে। আর যদি পেশেন্টটা যদি বাচ্চা হয়, চাইল্ড হয়, সেই ক্ষেত্রে তার প্যারেন্টসকে তুমি ডিটেলস, তোমার কোনো লুকোচুরি করা যে ডায়াগনোসিস ক্যান্সার বললে হয়তো তার সাইকোলজিক্যাল হার্ট হবে, এরকম কোনো চিন্তা করার কোনো অবকাশ নাই। তোমাকে অবশ্যই তাকে এক্সপ্লেন করতে হবে, বুঝাইতে হবে যে ট্রিটমেন্ট আমাদের এই আছে, এই কমপ্লিকেশনের সমস্ত এগুলা তার মানে অপশনগুলো তার সামনে বলতে হবে। এ চয়েস নিডস টু বি মেড বিটুইন অ্যাম্পুটেশন, লিম্ব স্পেয়ারিং বা লিম্ব স্যালভেজ অপারেশন। তোমার এই ট্রিটমেন্টের ভিতরে এটাও একটা ট্রিটমেন্ট যে অ্যাম্পুটেশন। আমরা জানি যে একটা পেশেন্ট, একটা ইয়াং পেশেন্ট, তার যদি অ্যাম্পুটেশনের প্রয়োজন হয়, ইট ইজ ভেরি স্যাড, এবং সেক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ট্রমা তার হতে পারে। এই জন্য এমন ভাবে তাকে মেসেজ কনভে করতে হবে যাতে সাইকোলজিক্যাল ট্রমাটা মিনিমাইজ হয়। এবং এমন আছে যে অ্যাম্পুটেশন না করেও আমরা লিম্ব স্যালভেজ অপারেশন করতে পারি, লিম্ব স্পেয়ারিং অপারেশন করতে পারি। অ্যান্ড ডিফারেন্ট টাইমস অফ অ্যাডজুভেন্ট থেরাপি, কেমো এবং রেডিওথেরাপি আমরা দিতে পারি। After full informed patient about the pros and cons of each, আচ্ছা, সমস্ত রকমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তুমি আলাপ করার পরে তাকে ট্রিটমেন্টের ইয়েটা বলতে হবে, পুরো গাইডলাইন গুলা। নাও মেথডস অফ ট্রিটমেন্ট, কি কি আমার ট্রিটমেন্টের অপশন বা মেথডস আছে। ট্রিটমেন্ট অপশনের ভিতরে আমাদের ফার্স্ট হচ্ছে টিউমার এক্সিশন, তারপর আছে লিম্ব স্যালভেজ, অ্যাম্পুটেশন, মাল্টি এজেন্ট কেমোথেরাপি, রেডিওথেরাপি।
আমরা এখানে 5টা অপশন আছে ট্রিটমেন্টের। ফার্স্ট আমাকে সার্জারি করে টিউমার এক্সিশন করতে হবে, আমরা লিম্ফ স্যালভেজ সার্জারি করতে পারি, অ্যাম্পুটেশন করতে পারি, তারপরে মাল্টি স্টেজ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। নাও টিউমার এক্সিশন, টিউমার এক্সিশন আমরা কিভাবে করতে পারি? এটার আবার 4টা টাইপ আছে। একটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার বা ইন্ট্রালিশনাল এক্সিশন এন্ড কিউরেটাস, সেকেন্ড হচ্ছে মার্জিনাল এক্সিশন, থার্ড হচ্ছে ওয়াইড এক্সিশন, ফোর্থ হচ্ছে রেডিকাল এক্সিশন। আমরা ফিগার দেখলে, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এইখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, একটা ফিমারের ছবি দেখাচ্ছে, থাইয়ের ছবি। এইখানে দেখো একটা লিশন, লিশন হয়েছে। এই লিশনটাকে ইন্ট্রাক্যাপসুলার এক্সিশন করে কিউরেট করে পুরো লিশনটাকে আমরা বের করে আনতে পারি। আরেকটা হচ্ছে মার্জিনাল এক্সিশন, পুরা ক্যাপসুল সহ মার্জিন থেকে আমরা এক্সিশন করে ফেলতে পারি, এটা হচ্ছে মার্জিনাল এক্সিশন। আর একটা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন, ওয়াইড লোকাল এক্সিশন যদি টিউমারটা অ্যাগ্রেসিভ হয় তাহলে ওয়াইড রেঞ্জে তোমার টিউমারের একটা সেফটি মার্জিন রেখে ওয়াইড রেঞ্জে ওইটাকে তোমার পুরা কম্পার্টমেন্ট সহ ফেলে দেওয়া হয়, এটা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন। আর যদি মোর অ্যাগ্রেসিভ হয় বা মেটাস্টেসিস হয়ে যায়, কম্পার্টমেন্ট বা এক্সট্রা কম্পার্টমেন্টাল হয়, তখন সেই ক্ষেত্রে রেডিকাল এক্সিশনের দরকার হতে পারে। জয়েন্ট, বোনস পুরা অ্যাম্পুটেশন করে ওই এটাকে আমরা ফেলে দেই, এটা হচ্ছে রেডিকাল এক্সিশন। তো আমরা টিউমার এক্সিশনে তাহলে আমরা কি পাইতেছি? মোর দ্য অ্যাগ্রেসিভ এ টিউমার ইজ and the wider it has spread, the more widely it needs to be excised. যত বেশি অ্যাগ্রেসিভ হবে, যত বেশি ওয়াইড হবে টিউমারটা, র্যাপিডলি স্প্রেডিং হবে, তত বেশি এটাকে এক্সাইজ করতে হবে, তত বেশি। লোকাল এক্সিশন ইজ সুইটেবল অনলি ফর লো গ্রেড টিউমার। তার মানে আমরা যে কিউরেট করি বা মার্জিনাল এক্সিশন করি যেগুলা, এগুলো সব লো গ্রেড টিউমারের ক্ষেত্রে, নট হাই গ্রেড টিউমার। আর টিউমার্স দ্যাট আর কনফাইন্ড টু এ সিঙ্গেল কম্পার্টমেন্ট, যেটা এক্সট্রা কম্পার্টমেন্টাল না, ইন্টার কম্পার্টমেন্টাল, একটা কম্পার্টমেন্টের ভিতরে আছে, ওই ক্ষেত্রে আমরা এক্সিশন মানে মার্জিনাল এক্সিশন বা কিউরেটেস করতে পারি। আচ্ছা, রেডিকাল ডিসেকশন কোনটা? মেবি নিডেড ফর হাই গ্রেড টিউমার্স। রেডিকাল ডিসেকশন যেটা দেখালাম আমরা, এই যে রেডিকাল ডিসেকশন, পুরা ফিমার সহ, পুরা জয়েন্ট সহ আমরা এটাকে ফেলে দিচ্ছি, কম্পার্টমেন্ট সহ, এটাকে বলা হচ্ছে রেডিকাল ডিসেকশন। This often means amputation at a level above the compartment involved. এবং রেডিকাল ডিসেকশন আসলে একটা অ্যাম্পুটেশনই, পুরা ইয়েটা আমরা অ্যাম্পুটেশন করে ফেলে দিচ্ছি, এটাই হচ্ছে রেডিকাল ডিসেকশন। আচ্ছা, নাও লিম্ব স্যালভেজটা কি জিনিস? লিম্ব স্যালভেজ হচ্ছে অপারেশনটা হচ্ছে এমন একটা অপারেশন, তার লিম্বকে আমরা সমস্ত কম্পার্টমেন্টকে মানে যদি আমরা এক্সারসাইজ করে ফেলি, করার পরে বোনস, তারপরে মাসল, তারপরে ভাস্কুলার সমস্ত যদি আমরা ফেলে দেওয়ার পরে, না সরি, ভাস্কুলার যে ইয়েটা, ভাস্কুলার নিউরোভাস্কুলার, ওইটাকে যদি মানে প্রিজার্ভ করতে হবে লিম্ব স্যালভেজের ক্ষেত্রে, কিন্তু বোনস ফেলে দিতে হবে। তো এখানে বলতেছে কনসিডার অনলি if the local control of tumor is likely to be as good as the obtained by amputation. তুমি যদি এই টিউমারটা যদি মনে করো রেডিকাল এক্সিশন করলা না, তুমি ওয়াইড এক্সিশন করলা, বাট এটা কি করতেছে, এইখান থেকে টিউমারটা পুরাপুরি ক্লিয়ার করে ফেললা, কোনো স্কিপ লিশন নাই, সেই ক্ষেত্রে কি হয়, আমরা ফাংশনাল লিম্ব ক্যান বি প্রিজার্ভ। কিভাবে? ফার্স্ট স্টেপে কি করি আমরা? ওয়াইড এক্সিশন অফ দ্য টিউমার উইথ প্রিজার্ভেশন অফ দ্য নিউরোভাস্কুলার স্ট্রাকচার। আমরা ওয়াইড এক্সিশন করলাম, তারপরে কি করি আমরা, নিউরোভাস্কুলার যে মানে যে স্ট্রাকচার আছে ওইটাকে আমরা প্রিজার্ভ করি। করার পরে কি করি, সেকেন্ড ফেজে আমরা করি দিস রেজাল্টিং ডিফেক্টস। আমি তো বোনস ফেলে দিছি, এই যে যেমন এই যে দেখো, আমরা এখানে এটা কি বোনস ফেলে দিলাম না, এই যে একটা বোনস, এই যে বোনসের টুকরা ফেলে দিলাম ওয়াইড লোকাল এক্সিশন করার সময়, এই বোনসের টুকরা ফেলে দিলাম। এখন সে হাঁটবে কি করে? এখন প্রসিডিওর হচ্ছে লিম্ব স্যালভেজ করতে হলে আমরা কি করি, আমরা নন ভাস্কুলার, এই যে রিপ্লেসড বাই, এই যে রিজাল্টিং ডিফেক্ট, যে ডিফেক্টটা হলো এটা, দেন রিপ্লেসড বাই ভাস্কুলারাইজড অর নন ভাস্কুলারাইজড বোন গ্রাফটস, অথবা কাস্টম মেড ইমপ্লান্টস, লার্জ অ্যালোগ্রাফট প্রস্থেসিস,
এক্সটেন্ডেবল ইমপ্ল্যান্ট ইন গ্রোথ চিলড্রেন, মানে যদি অল্প বয়সের বাচ্চাদের যদি তুমি ফেলো, সেই ক্ষেত্রে আমরা যে ইমপ্ল্যান্ট ব্যবহার করি ওইটা ওর ইমপ্ল্যান্টটা হবে কি গ্রোয়িং এর সাথে সাথে কিন্তু ইমপ্ল্যান্টটা বাড়তে থাকবে। তুমি যে ইমপ্ল্যান্ট দিয়ে আসছো বাচ্চার গ্রোথ হবে, ইমপ্ল্যান্টটাও কিন্তু এক্সপেন্ড করতে থাকবে। এই জন্য বলা হয় এক্সটেন্ডিবল ইমপ্ল্যান্টস, এটাকে বলা হয়। তো আমরা তাহলে কি পাইলাম লিম স্যালভেজে? আমরা ওয়াইড ডিসেকশন করলাম, কি প্রিজার্ভ করলাম, কি নিউরোভাস্কুলার স্ট্রাকচার প্রিজার্ভ করলাম। তারপর যে ডিফেক্টটা তৈরি হলো এই ডিফেক্টটা আমরা কি দিয়ে করতে পারি? ভাস্কুলারাইজড আর নন ভাস্কুলারাইজড বোন গ্রাফট দিতে পারি, অথবা কাস্টম মেড ইমপ্লান্ট দিতে পারি, লার্জ অ্যালোগ্রাফট দিতে পারি, মানে অন্য মানুষের এটা নিয়ে তুমি ওইখানে দিতে পারো, এন্ডোপ্রস্থেসিস দিতে পারি, অথবা এক্সটেন্ডিবল ইমপ্লান্টস ইন গ্রোয়িং চিলড্রেন, এগুলো আমরা করতে পারি লিম স্যালভেজ। তাহলে লিম স্যালভেজ বোঝা গেল, অ্যাম্পুটেশন না করে তাকে যদি টিউমারটাকে আমি স্যাটিসফ্যাক্টরিলি আমরা এক্সিশন করে দিতে পারি, কোনো স্কিপ লিশন না থাকে, মেটাস্টেসিস না থাকে, সেই ক্ষেত্রে আমরা লিম স্যালভেজ করি দুইটা স্টেজের মাধ্যমে। নাও আদার অপশন অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশনটা আমরা কখন করি? আমরা জানি যে মানে হাই গ্রেড টিউমার বা মেটাস্টেসিস হয়ে গেছে, হ্যাঁ, তখন আমরা কি করি? ওয়াইজেস্ট অপশনস ফর হাই গ্রেড টিউমার্স or if there is doubt about whether the lesion is intercompartmental or extracompartmental, তখন আমরা এই ক্ষেত্রে অ্যাম্পুটেশন করি। Best to do in a specialized unit to minimize the complication on permit early rehabilitation. এখন একটা পেশেন্টকে যখন আমরা অ্যাম্পুটেশন করব, আমি অ্যাম্পুটেশনের উপর ক্লাস নিয়েছিলাম ইতিমধ্যে, তোমরা পেয়েছো কিনা আমি জানি না, তবে পেশেন্টকে যখন অ্যাম্পুটেশন করবো এটা একটা বিগ ট্রমা ফর দ্য পেশেন্ট। তো এই পেশেন্টকে মানে একটা স্পেশালাইজড হসপিটালে তার এই ট্রমাকে মিনিমাইজ করার জন্য, কমপ্লিকেশনকে মিনিমাইজ করার জন্য এবং পারমিট আর্লি রিহ্যাবিলিটেশন, তাকে রিহ্যাবিলিটেট করতে হবে। তুমি তার পা কেটে ফেললা বা হাত কেটে ফেললা, তাকে তুমি আর্টিফিশিয়াল লিম্ব তাকে সংযোজন করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তার মেন্টাল হেলথকে মানে রিগেন করতে হবে, এই সমস্ত জিনিসকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য অ্যাম্পুটেশন করার আগে অ্যাম্পুটেশন মে বি কিউরেটিভ বাট ইট ইজ সামটাইমস পারফর্ম essentially to achieve local control of a tumor which is resistant to chemotherapy or radiotherapy. তোমার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপিতে রেজিস্ট্যান্স কাজ করতেছে না টিউমার, সেই ক্ষেত্রে আমরা অ্যাম্পুটেশন করি, লোকাল কন্ট্রোল অফ দ্য টিউমার। নাও মাল্টি স্টেজ কেমোথেরাপি। আচ্ছা, কেমোথেরাপি আসলে আমরা যে দেই মাল্টি স্টেজ, এখন ওয়াইজ হচ্ছে দুইটা স্টেজে আমরা কেমোথেরাপি দেই, একটা হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, একটা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তোমরা অলরেডি এটা জানো। অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কাকে বলে? রেফার্স টু কেমোথেরাপি অ্যাডমিনিস্টার্ড পোস্ট অপারেটিভলি টু ট্রিট প্রিজিউম মাইক্রোমেটাস্টেসিস। তুমি পোস্ট অপারেটিভলি যখন কেমোথেরাপি দেওয়া হচ্ছে যেটাকে, এইটাই হচ্ছে তোমার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এবং এটার কি পারপাস কি? এটা মাইক্রো মেটাস্টেসিসকে ডিস্ট্রয় করার জন্য আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি। আর নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা কি? রিফার্স টু কেমোথেরাপি অ্যাডমিনিস্টার্ড বিফোর সার্জিক্যাল ডিসেকশন অফ দ্য প্রাইমারি টিউমার। তুমি টিউমারকে এক্সিশন করলে না, টিউমারের জায়গায় থাকলো, কিন্তু কেমোথেরাপি দিলা তুমি বিফোর সার্জারি, ডিসেকশন করার আগে, তখন এটা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তো প্রি অপারেটিভ যে কেমোথেরাপি আমরা দেই, এটা কতদিন নেই? 8 to 12 weeks before operation, going to operation, performing the definitive tumor surgery। 8 থেকে 12 সপ্তাহ আমরা তাকে কেমোথেরাপি দেই প্রি অপারেটিভলি। তারপরে কি করি? অপারেশনের পরে যে কেমোথেরাপি দেওয়া হয় সেটা নিউ অ্যাডজুভেন্ট বা মেইনটেনেন্স কেমোথেরাপি বলা হয় তাকে। এটা দেওয়া হয় ফর 6 to 12 weeks। Effect is assessed by examining the resected tissue for tumor necrosis। তুমি অপারেশনটা করলা, কেমোথেরাপি দিয়ে নিলে একবার অপারেশনের আগে, তারপর অপারেশন করলা, তুমি অপারেশন করার পরে রিসেক্টেড টিউমারকে কি করবা? তুমি এক্সামিন করবা আন্ডার মাইক্রোস্কোপ, দেখবা যে এই টিউমারটা কতটুকু নেক্রোসিস হয়েছে। যদি তোমার এই টিউমার 95% নেক্রোসিস হয় উইথ কেমোথেরাপি, তাহলে ইট ইজ দ্য গুড প্রগনোস্টিক সাইন। তাহলে আমাদের এই যে আমরা যে কেমোথেরাপি গুলা দেই ক্যান্সার পেশেন্টকে, তাহলে কয় ধরনের কেমোথেরাপি দেই আমরা? 2 ধরনের। একটা হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি।
অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কখন দেওয়া হয়? দেওয়া হয় অপারেশনের পরে, এবং এটা কতদিন দেওয়া হয়? 8 থেকে 12 সপ্তাহ দেওয়া হয় পোস্ট অপারেটিভলি। এবং কখন দেওয়া হয়? এটা কিন্তু দেওয়া হয় আফটার হিলিং অফ দা উন্ড। তুমি যে অপারেশনটা করছো, সেলাই কাটছো, উন্ডে কোনো কমপ্লিকেশন নাই, ইনফেকশন নাই, হিল হয়ে গেছে, ইউজুয়ালি 2 to 3 উইকস। তারপরে তুমি কতদিন দিবা তোমার মেইনটেনেন্স কেমোথেরাপি? অপারেশনের পরে 6 থেকে 12 সপ্তাহ। এটা খেয়াল রাখতে হবে। আর পিরি অপারেটিভ কেমোথেরাপি বা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি যেটা দেওয়া হচ্ছে, সেটা কতদিন দিচ্ছ? সেটা দিচ্ছ তুমি 8 থেকে 12 সপ্তাহ। এইটার উদ্দেশ্য কি? এইটার উদ্দেশ্য হচ্ছে মাইক্রোমেটাস্টেসিস যেটা ছিল 1 নম্বর উদ্দেশ্য, ওইটাকে ডিস্ট্রয় করা। আর আরেকটা কি? আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমার, আমি পোস্ট অপারেটিভ যে রিসেক্টেড টিস্যু, টিউমারটা যে অপারেশন করলাম, ওইটা কতটুকু কাজ করছে কেমোথেরাপি, আগে তো কেমোথেরাপি দিছি, কতটুকু টিউমারটা নেক্রোসিস করছে আমি মাইক্রোস্কোপে দেখলাম। দেখি আমি তারপরে যদি দেখি 95% মানে ইয়ে হয়েছে, নেক্রোসিস হয়ে গেছে, তাহলে গুড রেসপন্স, গুড প্রগনোস্টিক সাইন। তাহলে তুমি এই কেমোথেরাপিটাই, এই রিজিউমটাই তুমি 6 থেকে 12 সপ্তাহ কন্টিনিউ করবা। কখন থেকে? সেলাই কাটার পর থেকে, ইউজুয়ালি 2 to 3 উইকস। বুঝতে পারছো কেমোথেরাপির রিজিমটা? বুঝতে পারছো কিনা? ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, একজন Yes, রেসপন্স sir. করো। কেমোথেরাপির রেসপন্সটা, কেমোথেরাপিটা বুঝতে পারছো কিভাবে আমরা দেই কেমোথেরাপি ক্যান্সার পেশেন্টের? জি স্যার। বুঝে আসছে এনায়েত? অ্যাসেসমেন্ট আবার একটু বলবেন স্যার? আচ্ছা শোনো, এই যে এনায়েত শোনো, আমরা কেমোথেরাপি দেই 2টা স্টেজে। একটা হচ্ছে অপারেশনের আগে দেই, আর একটা হচ্ছে অপারেশনের পরে দেই। এখন অপারেশনের আগে কতদিন দেই, কখন দেই, কখন অপারেশন করি, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে অপারেশনের পরে কখন আবার কেমোথেরাপিটা শুরু করি এবং কতদিন দেই এবং কি দেখি আমরা, কি এক্সপেক্ট করি, এটা একটা বোঝার জিনিস। এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই সহজ, এটা সারা জীবনের জন্য এটা কিন্তু বোঝার জিনিস। তাহলে আমি মানে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি যেটা দিচ্ছি, সেটা দিচ্ছি 8 থেকে 12 সপ্তাহ অপারেশনের আগে। বুঝতে পারছো? তারপরে তো আমি অপারেশনে গেলাম পেশেন্টের, অপারেশনে যাওয়ার পরে যে টিস্যুটাকে আমি রিসেট করলাম, অপারেশনে করে আমি নিয়ে আসলাম, ওইটা আমি মাইক্রোস্কোপে নিচে দেখবো। কি দেখবো? ওই যে কেমোথেরাপি দিছিলাম যে 12 সপ্তাহ, আমি ওইটা কতটুকু কাজ করছে এই টিস্যুটার উপরে। যদি 95% নেক্রোসিস হয়, তাহলে বুঝবো যে গুড প্রগনোস্টিক ভ্যালু, তার মানে ওই কেমোথেরাপিটা কাজ করতেছে। আর যদি দেখি যে না 95% না 80% বা তারও কম, তখন আমাকে আবার কেমোথেরাপি যে দিছিলাম আমরা, কি কি কেমোথেরাপি দেয় ওটা পরের স্লাইডে আমি আসতেছি, ওইটা তোমার কি করতে হবে, আবার তোমাকে রিভিউ করতে হবে, কেমোথেরাপি রিজিম আবার চেঞ্জ করতে হবে, অন্যান্য এজেন্ট দিতে হবে। আর আমরা কি করি, পোস্ট অপারেটিভলি আমরা কখন দেই কেমোথেরাপি? পোস্ট অপারেটিভলি দেই সেলাই কাটার পরে 2 থেকে 3 সপ্তাহ পরে। যদি উন দেখি যে হিল হয়ে গেছে, কোনো কমপ্লিকেশন নাই, ইনফেকশন নাই, নেক্রোসিস নাই, তখন তুমি পোস্ট অপারেটিভ কেমোথেরাপি দিবা, যেটাকে আমরা কি বলতেছি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এবং এটাও দেওয়া হচ্ছে 6 থেকে 12 সপ্তাহ। ঠিক আছে, এই হচ্ছে কেমোথেরাপি। এখন আসো, আমরা কি কি এজেন্ট ব্যবহার করি কেমোথেরাপি। দেখো, ড্রাগস কারেন্টলি ইউজ আর মেথোট্রাক্সেট, ডক্সোরুবিসিন, সাইক্লোফসফামাইড, ভিনক্রিস্টিন এন্ড সিসপ্লাস্টিন। এই নামগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। মডার্ন কেমোথেরাপিক এজেন্ট এগুলা। এই যে 5টা নাম বললাম, মেথোট্রাক্সেট, ডক্সোরুবিসিন, সাইক্লোফসফামাইড, ভিনক্রিস্টিন এন্ড প্লাটিনাম, এই 5টা কেমোথেরাপিউটিক এজেন্ট। এটাকে আমরা কোনো সময় 3টা দেই, কোনো সময় 2টা দেই, কোনো সময় সিঙ্গেল সাধারণত দেওয়া হয় না, মাল্টিপল আমরা দেই। কোনটার কতটুকু আমরা মানে নেক্রোসিস হচ্ছে এটার উপরে রিজিম আমরা মানে ইয়ে করে, আমার নির্ভর করে রিজিমটা। হ্যাঁ, আর এটা বলতেছে ফর সেনসিটিভ টিউমার্স মডার্ন কেমোথেরাপি এজেন্ট ইফেক্টিভলি রিডিউস দ্য সাইজ অফ দ্য প্রাইমারি লিশন, প্রিভেন্ট মেটাস্টেটিক সিডলিং এন্ড ইমপ্রুভ দ্য চান্স অফ সার্ভাইভাল। মানে তোমার কেমোথেরাপি দিলে একটা পেশেন্টকে তুমি শুধু সার্জারি করে ট্রিটমেন্ট করলে তুমি সার্ভাইভাল রেট যদি 50% পাও, 5 ইয়ার সার্ভাইভাল রেট, তুমি যদি প্রি অপারেটিভ কেমোথেরাপি দাও ওটা 70% বেড়ে যাবে। আর পোস্ট অপারেটিভ দিলে দেখা যাবে ওটা 95%, 5 ইয়ার সার্ভাইভাল রেট। এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে
multi-stage chemotherapy. Now, radiotherapy. রেডিওথেরাপি সাধারণত কিভাবে কাজ করে, আমরা আমাদের আরেকটা অপশন হচ্ছে আমরা ট্রিটমেন্টের আমরা রেডিওথেরাপি দেই। রেডিওথেরাপি কাদেরকে দেওয়া হয় আমরা বলতেছি, এটা কারণ হচ্ছে কিভাবে রেডিওথেরাপিটা কাজ করে। আমরা জানি যে এইখানে মানে প্রোডাকশন অফ দ্য ফ্রি রেডিকেলস এবং ডাইরেক্ট জেনেটিক ড্যামেজ করে টিউমারকে এটাকে ডিস্ট্রয় করে। দুইটা তাহলে মেকানিজম আমরা জানলাম, একটা হচ্ছে ফ্রি রেডিকেলস তৈরি করে রেডিওথেরাপি, আর একটা হচ্ছে ডাইরেক্ট জেনেটিক ড্যামেজ, ওই টিউমারের যে জেনেটিক যে ইয়ে আছে ওইটাকে ড্যামেজ করে এটাকে ওটা ডিস্ট্রয় করে ফেলে দেয়। আর ইন্ডিকেশন কি, রেডিওথেরাপির ইউজ অ্যাজ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট ফর হাই গ্রেড টিউমার্স। যে টিউমার গুলো হাই গ্রেড সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রেডিওথেরাপি দেই। তারপর টিউমার্স ইজ ইনঅ্যাক্সেসিবল সাইট, যেমন এমন একটা জায়গায় টিউমার তোমার হয়েছে যে টিউমারটাকে তুমি অপারেশন করতে পারতেছো না, এখন কি করবা, তাকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করবা। আর হচ্ছে পেলিয়েটিভ লোকাল টিউমার কন্ট্রোল, মেটাস্টেসিস হয়ে গেছে, প্রচন্ড পেন, তাকে পেলিয়েটিভ মানে পেলিয়েশন দেওয়ার জন্য, তাকে একটা আরাম দেওয়ার জন্য কিছুটা সাময়িকভাবে তুমি পেলিয়েটিভ লোকাল টিউমার কন্ট্রোল হোয়ার নো সার্জারি ইজ প্ল্যান্ড, যেখানে তুমি কোনো সার্জারি করতে পারতেছো না। তারপরে কি ম্যারো সেল টিউমার সাসেস মায়োলোমা এন্ড ম্যালিগন্যান্ট লিম্ফোমা, এই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দেই। রেডিওথেরাপি কাজ করে অ্যাডভান্স লোকাল স্প্রেড, যদি লেটে প্রেজেন্টেশন হয় টিউমারটা অ্যাডভান্স স্টেজ হয় সেই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দেই। তাহলে রেডিওথেরাপির মেকানিজম অ্যাকশন হচ্ছে ফ্রি রেডিকেল প্রোডাকশন করবে এটা, আর ডাইরেক্ট জেনেটিক ড্যামেজ করবে। আর ইন্ডিকেশনের ভিতরে আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট হিসাবে দেই, ইনঅ্যাক্সেসিবল সাইট, যে জায়গায় আমি অপারেশন করতে পারতেছি না, আর তারপরে ম্যারো টিউমার সাসেস ম্যালিগন্যান্ট লিম্ফোমা, মায়োলোমা, তারপরে অ্যাডভান্স লোকাল স্প্রেড, আর আর হাই গ্রেড টিউমারের ক্ষেত্রে আমরা সাধারণত রেডিওথেরাপি দেই। আচ্ছা, উইং সার্কোমা, যেমন হাই গ্রেড টিউমার একটা হচ্ছে রেডিও সেন্সিটিভ, ভেরি রেডিও সেন্সিটিভ। উইং সার্কোমা যারা বাচ্চাদের হয়, যেটা ইট অফার্স অল্টারনেটিভ টু দ্য অ্যাম্পুটেশন। তুমি যদি অ্যাম্পুটেশন নাও করো, যদি রেডিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করো উইং সার্কোমা, এটা সেম তোমার 5 ইয়ার সার্ভাইভাল রেট। আচ্ছা, আর একটা বলতেছে রেডিওথেরাপি মে অলসো বি এমপ্লয়েড পোস্ট অপারেটিভলি, অপারেশনের পরে অনেক সময় আমরা এই রেডিওথেরাপি দেই when a marginal intralesional excision has occurred so as to sterilize the tumor bed, টিউমার বেডকে স্টেরিলাইজ করার জন্য কোনো স্যাটেলাইট স্কিপ লেশন আছে কিনা বা মাইক্রোমেটাস্টেসিস যদি লোকালি থাকে, ওইটাকে তোমাকে স্টেরিলাইজ করার জন্য আমরা রেডিওথেরাপি দেই। নাও কমপ্লিকেশন অফ রেডিওথেরাপি। রেডিওথেরাপির বেশ কিছু কমপ্লিকেশন আছে, একটা হচ্ছে আর্লি কমপ্লিকেশন, একটা লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনের ভিতরে আছে সফট টিস্যু কমপ্লিকেশন, ডিলেড উন্ড হিলিং, ইনফেকশন, ডিসকমেশন। আর লেট ইফেক্টের ভিতরে আছে ফাইব্রোসিস, জয়েন্ট স্টিফনেস, পোস্ট রেডিয়েশন সার্কোমা। আমরা রেডিওথেরাপি আমরা জানি যে রেডিয়েশন একটা ক্যান্সার মানে এটা ইনডিউসিং একটা এজেন্ট, পোস্ট রেডিয়েশন সার্কোমা হতে পারে, পোস্ট রেডিয়েশন ফ্র্যাকচার হতে পারে, ওয়েট বিয়ারিং বোনে তোমার অনেক সময় ফিমারে ফ্র্যাকচার হয়ে যেতে পারে রেডিয়েশনের ফলে। তো আজকে এই পর্যন্ত, তোমাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারো। কোয়ারি আছে কোনো? স্যার রেডিওথেরাপির ওই যে টাইম ডিউরেশনটা যদি আরেকবার বলতেন স্যার। রেডিওথেরাপি টাইম ডিউরেশন? জি স্যার, ওই যে রেডিও আর কেমোথেরাপির টাইম ডিউরেশনটা একটু বলেন। কেমোথেরাপি, আচ্ছা তোমারে বলি, কেমোথেরাপি টাইম ডিউরেশন হচ্ছে, কেমোথেরাপি সাধারণত দুই ভাগে দেওয়া হয়। একটা হচ্ছে পিরি অপারেটিভ, এটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট, পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট, ঠিক আছে? তো নিউ অ্যাডজুভেন্ট যে কেমোথেরাপি দেওয়া হয় সেটা হচ্ছে তোমার অপারেশনের আগে 8 থেকে 6 থেকে 12 সপ্তাহ তুমি এটা কেমোথেরাপি দিবা। তারপরে তুমি পেশেন্ট যখন সার্জিক্যালি ফিট হবে, হ্যাঁ, অ্যানেস্থেটিক ফিটনেস যখন হয়ে যাবে, তখন তুমি অপারেশন করবা, ঠিক আছে? তারপরে এই অপারেশনের পরে তুমি 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করবা যাতে উনটা হিল হয়ে যায়। তুমি সেলাই কাটলা, দেখলে কোনো কমপ্লিকেশন নাই, ইনফেকশন নাই, কিছুই নাই, পেশেন্ট ফিট আছে, তুমি আবার জেনারেল ফিটনেস করলা, তারপরে তুমি পোস্ট অপারেটিভ আবার কেমো দিবা, ওইটাকে বলা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এটা দিবা কতদিন? 8 থেকে 12 সপ্তাহ, ঠিক আছে?
আর ওই যে তুমি অপারেশনটা করছো, যে টিস্যুটা মানে তুমি রিসেকশন করলা, ওইটাকে আবার মাইক্রোস্কোপিক হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করবা যে কতটুকু তোমার টিস্যু নেক্রোসিস হয়েছে। কি কারণে? তুমি যদি টিস্যু নেক্রোসিস 95% পাও, তাহলে বলবা যে আমি যে কেমোথেরাপি দিয়েছিলাম অপারেশনের আগে এইটা কাজ করতেছে। আর যদি দেখো যে না, নেক্রোসিস হয় নাই, তাহলে বুঝবা যে কাজ করতেছে না। তখন তুমি কেমোথেরাপির ডোজ আবার চেঞ্জ করতে হবে তোমাকে। বুঝতে পারছো? এই, ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। কি শেষ করব? স্যার অনেক সময় স্যার দেখা যায় যে বাচ্চাদের ওই যে কমনলি স্যার রিপস এর মধ্যে অনেক সময় হ্যাঁ। টিউমার লাইক মানে ইয়া দেখা যায় স্যার। হুম। তো এটা স্যার খুব দ্রুত গ্রো করে না, আবার হচ্ছে যে 4-5 বছর হওয়ার পরে তখন দেখা যায় আবার এটা ওই রকমই আছে বা অথবা একটু কমতেছে বা রিগ্রেস করতেছে। এটা স্যার কি টাইপ হইতে পারে? আচ্ছা, তোমার প্রশ্নটা বুঝতে পারছি। তুমি ওই যে দেখো, ওই যে প্রিন্সিপাল অন ম্যানেজমেন্ট একটা স্লাইড যদি তুমি দেখে থাকো, ওইখানে দেখবা যে আমরা 3টা ক্রাইটেরিয়ার ভিতরে ব্যাখ্যা করছি। একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, বিনাইন, তো কোনো সিমটম তৈরি করতেছে না, কোনো করতেছে না, আমি ডায়াগনোসিসও করবো, যেমন অস্টিওয়েড অস্টিওমা বাচ্চাদের হইতে পারে, তোমার আমার কোনো হচ্ছে না, প্রোগ্রেস করছে, তোমার কোনো ট্রিটমেন্ট করা লাগবে। আর যদি দেখো যে না, মানে আস্তে আস্তে বড় হচ্ছে লিশনটা, ওই বাচ্চাদের মনে করো ওই ফিমারে হতে পারে, আপার এন্ডে, তারপরে হিউমারাসে হতে পারে, টিবিআর আপার এন্ডে হতে পারে, যদি দেখো যে না বাড়তেছে আস্তে আস্তে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বায়োপসি করে বা কিউরেট করে তুমি ওইটাকে, যেমন তোমার অ্যানোরোজোমাল বোন সিস্ট ফ্র্যাকচার হয়ে যেতে পারে, আস্তে আস্তে তো বড় হচ্ছে, সিমটম তৈরি করবে, তখন তুমি কিউরেট করলে দেখা যাবে যে ওইটা এমনি ভালো হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি এইটা তুমি বলো, সেটা বিনাইন মালিগন্যান্ট স্যার এক্সক্লুড করার জন্য আমরা কতদিন পর্যন্ত ওয়েট করব বা অবজারভেশন না করব? না, তুমি যদি সাসপেক্ট করো, কোনো ওয়েট করা যাবে না, তুমি ওই সময় তোমাকে ওইটা করতে হবে, কিউরেট করে ওটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে তোমাকে ওটা ডায়াগনোসিস করতে হবে, এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। বুঝতে পারছো? তুমি সাসপেক্ট করলেই করবা। আর যদি ম্যালিগন্যান্ট সাসপেক্ট করো, সেই ক্ষেত্রে তো বলাই আছে যে ওটাকে হসপিটালে ভর্তি করে ডিটেইলস এক্সামিনেশন করবা, ইনভেস্টিগেশন করবা, স্টেজিং করবা, তারপরে ট্রিটমেন্ট প্রটোকল সম্পর্কে কিন্তু বলেই দিলাম কিভাবে কি করবা। স্যার রিবস এর মধ্যে স্যার কমনলি মানে কোন টিউমারটা হয় স্যার? ওই যে বাচ্চাদের যেটা হয় কমন টিউমার যেগুলো হয় বাচ্চাদের ক্ষেত্রে, তোমার ইউজুয়ালি বোন টিউমার হচ্ছে সিস্ট হয় বেশি। সিম্পল বোন সিস্ট হতে পারে, অ্যানোরোজোমাল বোন সিস্ট হতে পারে, এই সমস্ত সিস্ট গুলাই বাচ্চাদের সাধারণত বেশি হয়। বুঝতে পারছো? আর বাচ্চাদের সাধারণত হিপ জয়েন্টের ভিতরে বা প্রক্সিমাল এন্ডে কোনো ম্যালিগনেন্ট কিছু হয় না, সাধারণত মানে বিনাইন টিউমারই বেশি হয়। কিন্তু যদি শ্যাফটে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই যে উইং সার্কোমা, অস্টিও সার্কোমা, এই সমস্ত গুলা কিন্তু তোমাকে এক্সক্লুড করতে হবে। স্যার রিবস এর মধ্যে জানতে চাচ্ছিলাম। ও রিবসে সাধারণত বাচ্চাদের ওই অস্টিওকন্ড্রোমাটা হইতে পারে। আর আরেকটা হচ্ছে যে বয়স্কদের হয় সাধারণত রিবসে যে ইয়েগুলো হয়, সেটা হচ্ছে মাল্টিপল মাইলোমা। এখানে ওই যে পাঞ্চ, ওই যে যদি তুমি স্টাবলার ওই যে কাগজ যে পাঞ্চ করে না, পাঞ্চ করলে দেখবা যে গোল 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 হয়, ওইখানে দেখবা যে রিবসের ভিতরে গোল 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 এরকম অনেক পাওয়া গেলে, বা তোমার ফ্ল্যাট বোন যেটা স্কাল্পের ভিতরে, আমি মাল্টিপল মাইলোমা পড়ানোর সময় এটা ডিসকাস করব। ওইটাকে তো রিবসের ভিতরে মেনলি ওই টিউমারটাই বেশি হয়। হ্যাঁ, মাল্টিপল মাইলোমা। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি আছে? আমি শেষ করি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।